15th অ্যামেন্ডমেন্টের টোটাল স্কিমটাই হলো বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করা, ফ্যাসিজমকে প্রলং করা, বাংলাদেশে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে বাংলাদেশ সেই চেতনাকে ভুলুণ্ঠিত করা, সুপ্রিমেসি অব দি কনস্টিটিউশন যেটা সেইটাকে লঙ্ঘন করা, যে দিস ইজ এ ফ্রড অন দি কনস্টিটিউশন। পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপ করা, এটা বাংলাদেশের মানুষের এবং সংবিধানের বুকে কুঠারাঘাত করা হয়েছে। গণতন্ত্রকে হত্যা করার জন্য, গণতন্ত্রকে নির্বাসিত করার জন্য এই 7A এবং 7B ইন্ট্রোডিউস করা হয়েছে। আমাদের সমস্যা হলো যে এই জাতির পিতা একক শব্দটাই শোনা, ইস্যুটা হলো এটা ওনারা এমন জায়গায় নিয়ে গেছেন, আমি এভাবে বলেছি, রাজনৈতিকভাবে এটা ব্যবহার করার জন্য ওনারা যেভাবে করেছেন, যে 150-এ যে 3টা জায়গায় 7ই মার্চের ভাষণ এবং অন্য 2টা যেটা দেওয়া হলো এপ্রিলের মুজিবনগর সরকার আর 10 এপ্রিল যেটা, এইটার সংবিধানের পার্ট হওয়ার যোগ্য না। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করার জন্য একটি জনস্বার্থে মামলা করেছেন আমাদের সকলের পরিচিত এবং প্রিয় মুখ ডক্টর বদিউল আলম মজুমদার এবং আরও কিছু পিটিশনার আছেন। সেই মামলায় ইতিমধ্যে কেউ কেউ এসে ইন্টারভেনার হিসেবে দরখাস্ত দিয়ে অনেকেই এই রুলটাকে সাপোর্ট করছেন, অনেকেই আবার বিরোধিতা করার জন্য হাজির হয়েছেন বলে আমরা জেনেছি, রেকর্ড থেকে আমরা সেটা বুঝতে পেরেছি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই রুলকে আমরা সাপোর্ট করি, তবে অ্যাজ এ হোল 15th অ্যামেন্ডমেন্ট বাতিল চাই না। আমরা কয়েকটা জায়গা বলেছি এটা ইন্ট্রাভাইরাস থাকবে, কারণ হলো এটা আগের যে সংবিধানের বেসিক স্ট্রাকচারের থিওরি তার সাথে সাংঘর্ষিক নয় এবং আগে যেটা ছিল সেটা শুধু ব্যাখ্যা করা হয়েছে। এর বাইরে আমরা যেটা বলেছি যে একটা সংবিধানের সংশোধনী কখন বাতিল করা যায় সেইটার উদাহরণ আমাদের সামনে আছে। ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের একটা ঐতিহাসিক রায় আছে যার নাম কেশবানন্দ ভারতীর মামলা হিসেবে পরিচিত। সেখানে বলা হয়েছে যে পার্লামেন্ট সংবিধান বাতিল করতে পারবেন, অ্যামেন্ড করতে পারবেন, সব করতে পারবেন, তবে সংবিধানের বেসিক স্ট্রাকচারকে হিট করে না। এই থিওরিটাকে আমাদের দেশের 8ম সংশোধনীর মামলার রায়ে ফলো করা হয়েছে। একই কথা বলা হয়েছে যে পার্লামেন্ট আইন করতে পারবেন, তবে সেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না, বেসিক স্ট্রাকচারের সাথে। আমরা এই আইনের যে পূর্ব ইতিহাস আছে সেইগুলো তুলে ধরলাম, তুলে ধরে বললাম 15th অ্যামেন্ডমেন্টের টোটাল স্কিমটাই হলো বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করা, ফ্যাসিজমকে প্রলং করা, বাংলাদেশে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে বাংলাদেশ সেই চেতনাকে ভুলুণ্ঠিত করা, সুপ্রিমেসি অব দি কনস্টিটিউশন যেটা সেইটাকে লঙ্ঘন করা, এবং বলেছি যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এমন প্রক্রিয়ায় নিয়ে যাওয়া হয়েছে যেটার মাধ্যমে বাংলাদেশের রুল অফ ল, বিচার বিভাগের স্বাধীনতা, গণতন্ত্র সব কিছু মূল্যহীন যাওয়ার উপক্রম হয়েছে। এইটা বলতে যে আমরা প্রত্যেকটা আর্টিকেল ধরে ধরে বলেছি। সেখানে বলেছি যে দেখেন কিছু আর্টিকেল, কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে ইট ইজ কল্ড কালারেবল লেজিসলেশন। কালারেবল লেজিসলেশনটা কি সেটা ব্যাখ্যা করতে যে আমরা বলেছি যখন দেখা যায় একটা আইন পাশ হচ্ছে, আপাত দৃষ্টিতে সবাই মনে করবেন এটা তো আইন তো ঠিকই আছে, এখানে তো কোনো ভুল নাই, কিন্তু সেইটা করতে যে দেখা যাচ্ছে যে মানুষের অধিকার হরণ করা হচ্ছে, সংবিধানের বেসিক স্ট্রাকচারে হিট করা হচ্ছে, তখন এই লটাকে বলা হয় কালারেবল লেজিসলেশন অ্যান্ড ম্যালিস ইন ল, যেটাকে আবার অন্য নামে ডাকা হচ্ছে আইনি ভাষায় যে দিস ইজ এ ফ্রড অন দি কনস্টিটিউশন, সংবিধানের উপর একটা প্রতারণা করা। আমরা বলেছি পঞ্চদশ সংশোধনী আইন যেটা সংসদে পাশ করা হয়েছে এটা সংবিধানের উপর প্রতারণার শামিল। স্যার, একটা জায়গায় আপনি
আমি আরও বলেছি যেটা সেটা হলো তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যে বাতিল করা হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, সেই বাতিলটা গণতন্ত্রের বুকে কুঠারাঘাত করা হয়েছে। এই বাতিলটা ইন্ডিপেন্ডেন্টলি করা হয়েছে, সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষাও করেননি, রায়ের রেফারেন্সে ওই বাতিল করা হয়নি। সুতরাং ইন্ডিপেন্ডেন্টলি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপ করা, এটা বাংলাদেশের মানুষের এবং সংবিধানের বুকে কুঠারাঘাত করা হয়েছে। এটা আমার সাবমিশন ছিল। আমি বলেছি 123 ধারায় সংসদ সদস্যদের বহাল রেখে নির্বাচন করে আবার সংসদ সে হবেন, সেইটা অবৈধ। এটা কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারের আঘাত করে, কারণ ডেমোক্রেটিক ফেয়ার প্র্যাকটিসের জায়গায় এটা নাই। আমি যে কথাগুলো বলেছি প্রত্যেকটা কথার পিছনেই আমি রেফারেন্স দিয়েছি। ইন্দিরা গান্ধীর মামলার ক্ষেত্রে বলেছি যে ভারতীয় সংবিধানের একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ইন্দিরা গান্ধীর নির্বাচনকে প্রোটেক্ট করে এবং জনগণের ভোটাধিকারকে প্রশ্নবিদ্ধ করতে পারে এরকম কোনো নির্বাচন যদি বাতিল করতে হয় সেটা পার্লামেন্ট করবে, এই আইন করেছিলেন। সেখানে আমরা দেখিয়েছি যে ওই আইনটাকেই ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছেন। আর আমাদের এখানে তো এন্টার স্কিমটাই বাংলাদেশের জনগণকে ভোটের সেন্টার থেকে দূরে রাখার জন্য। সুতরাং এই স্কিম কালারেবল এক্সারসাইজ অফ পাওয়ার, দিস ল ইজ এ কালারেবল ল। এই স্কিম সাফার্স ফ্রম ম্যালিস ইন ল। আর পঞ্চদশ সংশোধনীর যে ধারাগুলো আমরা বলেছি এর সব কিছুই সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং অফ দি কনস্টিটিউশন, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, রুল অফ ল, ফান্ডামেন্টাল রাইটস সব কিছুকেই এইটা অ্যাফেক্ট করে। এই কারণে আমরা বলেছি এগুলো আইনের বইয়ে থাকা উচিত না। জাতির জনক প্রশ্নে বলেছি, এখানেও আমাদের বক্তব্য সুস্পষ্ট। আমরা বলেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওনার অবদান অনস্বীকার্য। রাজনৈতিক নেতৃত্ব হিসাবে উনি অনেক উপরের মানুষ, কিন্তু একজন ব্যক্তি সব কিছু করেছেন, একজন ব্যক্তি সব কিছু। দিস ইজ নট দ্য কনসেপ্ট অফ আওয়ার প্রিএম্বল অফ দি কনস্টিটিউশন। সংবিধানের প্রিএম্বলে বলা হচ্ছে উই দ্য পিপুল অফ বাংলাদেশ, আমরা সবাই স্বাধীন করেছি। এবং এই কথাটা 16th অ্যামেন্ডমেন্টের জাজমেন্টে অ্যাপেলেট ডিভিশন বলেছেন যে উইনেস থেকে সরে এসে আমরা আইনেস এবং মায়োপিক থিওরিতে গেছি। এইটা আমাদেরকে যেখানে নিয়ে যাচ্ছে, রাজনৈতিকভাবে আমাদেরকে যে জায়গায় নিয়ে যাচ্ছে, সেই নিয়ে যাওয়াটা কাঙ্ক্ষিত না এবং আমাদের দেশ, রাষ্ট্র, সমাজকে ধ্বংস করছে। 7A নিয়ে আমার এটা হলো 7 এটা করা হয়েছে এমন একটা স্কিমে, যেটা মাহমুদুল ইসলাম সাহেবের বইয়েও আছে, গণতন্ত্রকে সংকুচিত করার জন্য, গণতন্ত্রকে হত্যা করার জন্য, গণতন্ত্রকে নির্বাসিত করার জন্য এই 7A এবং 7B ইন্ট্রোডিউস করা হয়েছে। করা হয়েছে এই কারণে যে মানুষকে ভয়ের সংস্কৃতিতে রাখা, মানুষকে কণ্ঠরুদ্ধ করা, গণতান্ত্রিক সংগ্রামকে দূরে রাখা। এইটা বলার পর আমি বলেছি, আজ যে জনতা রাজপথ দখল করেছে, রাজপথ দখল করে সমস্ত সিস্টেমকে ছড়িয়ে দিয়ে বিজয় অর্জন করছে, এটাই গণতন্ত্র, এটাই জনগণের ইচ্ছা, এটাই স্বাধীনতা, এটাই মানুষের অধিকার। এবং ওই জনগণ যে ডিক্টেট করবে, দেশ সেভাবেই চলবে। বিপ্লবের মাধ্যমে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে, বিপ্লবের মাধ্যমে 90 সালের ইন্টারিম গভর্নমেন্ট করেছে, বিপ্লবের মাধ্যমেই 1971 সালের মুক্তিযুদ্ধ এনেছে।
এবং মুক্তিযুদ্ধে এনে ৭০ সালের নির্বাচনে যে পার্লামেন্ট ছিল সেই পার্লামেন্ট আমাদের একটি স্বাধীন সার্বভৌম সংবিধান দিয়েছে। আপনি জাতির কথাই বলছিলেন যে সংবিধান সংশোধন অযোগ্য, এটাতে সভরেন্টিটা এইটা আমরা ল দেখিয়েছি যে পার্লামেন্টের সভরেন্টি এখানে ভায়োলেট করে এবং যে এই জায়গাগুলো যে বাতিল করতে পারবে না বলেছেন, এটা মাহমুদুল ইসলাম সাহেবের বইয়ের রেফারেন্স দিয়ে, কেস রেফারেন্স দিয়ে বলেছি যে দিস নোশন ইজ নট এন্টারটেনেবল ইন ল। জাতির পিতা হিসেবে একজন ব্যক্তিকে জাতির পিতা ঘোষণা করা, স্বীকৃতিটা যেটা হয়েছে, সমস্যাটা কি এই জাতির পিতা একক শব্দে নাকি আওয়ামী লীগ যেটি বিগত সরকার? আমাদের সমস্যা হলো যে এই জাতির পিতা একক শব্দটা ইস্যু না, ইস্যুটা হলো এটা ওনারা এমন জায়গায় নিয়ে গেছেন, আমি এভাবে বলেছি, রাজনৈতিকভাবে এটা ব্যবহার করার জন্য ওনারা যেভাবে করেছেন, ইভেন তার মুক্তিযুদ্ধে তার কৃতিত্বটাকেও ধ্বংস করার জন্য ওনারাই দায়ী, অন্য কেউ না। এটাকে একটা রাজনৈতিক ইস্যু বানিয়েছেন এবং গোটা স্কিমটাই একটা কালারেবল লেজিসলেশন হিসেবে চলে এসছে। এটা বলেছি। আমরা বলেছি গণভোটটা হলো এমন একটা সিস্টেম, কোনো কোনো ইস্যুতে মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে জনগণের সাংবিধানিকভাবে সংবিধান সংশোধনের ক্ষেত্রে কথা বলার যে অধিকার, সেই অধিকারটা গণভোটের বিধান বিলোপ করে ওনারা কণ্ঠরুদ্ধ করেছেন। এইটা কনস্টিটিউশনের সুপ্রিমেসি অব দি কনস্টিটিউশনের বাইরে। নাগরিকত্বের ব্যাপারে আমরা বলেছি পৃথিবীর কোনো দেশে ভাষাগতভাবে জাতীয়তাবোধ আছে, এরকম জাতীয়তাবোধ খুব কম আছে। আমরা টেরিটোরিয়াল জুরিসডিকশন ডিফাইন করে সার্বভৌমত্ব নির্ধারণ করি এবং সার্বভৌমত্বের জায়গা আমরা জাতীয়তাবোধের জায়গাটা আমরা উদাহরণ দিয়েছি। দেখেন পাকিস্তানের যে টেরিটরি সেই অনুসারে পাকিস্তানি, ইন্ডিয়ান টেরিটরি হিসেবে ইন্ডিয়ান টেরিটরি, এবং বাঙালি হিসেবে যখন আনছেন তখন এদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদেরকে আপনি এক্সক্লুড করছেন। এই এক্সক্লুশনটা উই দ্য পিপল অফ বাংলাদেশ এই কনসেপ্টের বাইরে, সুতরাং একটা বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশনের বাইরে। 150 নিয়ে বলেছি যে 150-এ যে 3টা জায়গায় 7ই মার্চের ভাষণ এবং অন্য 2টা যেটা দেওয়া হলো এপ্রিলের মুজিবনগর সরকার আর 10 এপ্রিল যেটা, এইটার সংবিধানের পার্ট হওয়ার যোগ্য না। কেন যোগ্য না সেটাও আমরা ব্যাখ্যা করেছি মাহমুদুল ইসলাম সাহেবের বই থেকে পড়ে শুনিয়ে। উনি যে কমেন্টটা করেছেন, উই হ্যাভ রিলাইড অন ইট। কনস্টিটিউশনালের লয়ের উপরে মাহমুদুল ইসলামের বই এখন পর্যন্ত আমাদের এখানে সবার কাছে ইন্টারপ্রিটেশন বলেন আর যেটা বলেন বাইবেল হিসেবে আজকাল ওনারা উনি নিজেই বলেছেন ওখানে যে 7 কতে 150-এর মাধ্যমে 7ই মার্চের ভাষণ যেটা বলেছেন, ইট ক্যান নট বি পার্ট অফ দি কনস্টিটিউশন। আর যে 2টার কথা, এটা কনস্টিটিউশন ইন্টারপ্রিটেশনের জন্য সহায়ক হবে, বাট কনস্টিটিউশন এটা পার্ট হতে পারে না। ধর্মনিরপেক্ষতা যে ডেফিনেশন যেটা দিয়েছে 2A-তে, ওনারা আগে যেটা ছিল এটাকে একটু এক্সপ্লেন করেছে। আমরা বলেছি এটা থাকলে বেসিক স্ট্রাকচারে হিট করে না। আর এর বাইরে যেটা বললাম সমাজতন্ত্রের, যেটা সমাজতন্ত্র আমাদের কনস্টিটিউশন স্পিরিট না। আর্টিকেল 7 এবং 11 যদি দেখেন, কনস্টিটিউশন স্পিরিট হলো ডেমোক্রেসি, আর ওনারা সেখানে সমাজতন্ত্রের জায়গায় নিয়ে গেছেন। একদলীয় শাসন ব্যবস্থার প্রশ্নে বলেছি, আপনারা দেখবেন 117 এ নামে 117 ক নামে একটি অনুচ্ছেদ সংযোজন করা হয়েছিল একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে 4র্থ সংশোধনীর মাধ্যমে। 5ম সংশোধনীর মাধ্যমে ওটাকে বাতিল করা হলো, তার মানে একদলীয় শাসন থাকলো না। 5ম সংশোধনীর মাধ্যমে এই যে 5ম সংশোধনী বাতিল করা হলো, ওইটা আবার অমিট করে দিল, তার মানে আবার চলে গেলাম আমরা 4র্থ সংশোধনীতে, যেটা আমি কোর্টের কাছ থেকে ক্লিয়ার করলাম যে কারণ এটা তো দরকার ছিল না, ওটা তো বাতিল করেছে। এইখানেই ম্যালিশিয়াস ইন্টেনশন অফ দি গভর্নমেন্ট আর পার্লামেন্টে যারা প্লেস করেছেন, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ ফ্রড অন দি কনস্টিটিউশন। 70 নিয়ে তো কোনো অ্যামেন্ডমেন্ট যেটা আসছে সেটা আগেও যেরকম ছিল, ওইখানে খুব বেশি বলার কিছু আমরা মনে করি না। হ্যাঁ, 90% মুসলমান, এটাও ডেমোক্রেটিক পার্ট। আর আমার কনস্টিটিউশন স্পিরিট হলো যেখানে
ডেমোক্রেসি থাকবে, আমার কনস্টিটিউশন স্পিড, গণতন্ত্র থাকবে, সব কিছু মিলাই তো আপনি একটা ইন্টারপ্রিটেশন দিতে পারেন।